My dear students, how are you all? Hope all of you are hale and hearty by the grace of Almighty Allah. Me, Kazi Shainur Akhtar Mili, welcome all of you in my today's online class as well as in AMC learning program. Students, today I again in front of you with my assigned topic. Do you know what the topic is? Yes, it is adolescence. Unit 6, Lesson 1. জানো আমি অ্যাডোলেসেন্স নিয়ে ক্লাস নিচ্ছি। সেই অ্যাডোলেসেন্সের প্রায় 6টি পয়েন্টে আমরা আলোচনা করেছি আমাদের লাস্ট ক্লাসের মাধ্যমে। আমরা আমাদের প্যাসেজটা টেক্সট আমাদের শেষ হয়েছে এবং আজকে আমি তোমাদেরকে যে কথাটা বলেছিলাম যে আজকে আমি মূলত কোশ্চেন আনসার নিয়ে কথা বলবো এবং আমি 7টি কোশ্চেন আনসার 2 পার্টের 7 কোশ্চেন্স আমি আপলোড করেছিলাম এবং তোমাদেরকে বলেছি টু আনসার দ্য কোশ্চেন্স, টু সলভ দ্য কোশ্চেন্স। আমি তোমাদেরকে বলেছি কোশ্চেনগুলো আনসার লিখো এবং আই উইল ফাইন্ড আউট ইউর প্রবলেমস ফ্রম দোজ আনসার্স। এটা আমি তোমাদেরকে বলেছি, বাট আনএক্সপেক্টেডলি আমি ভালো ফিডব্যাক কিন্তু তোমাদের কাছ থেকে পাইনি। যে কজন আপলোড করেছো তাদের খাতাগুলো আমি দেখেছি এবং আজকে আমি সেই আনসারগুলো নিয়ে কথা বলবো তোমাদেরকে, কোথায় কিভাবে ভুল হয়েছে। কারো কারো আনসার খুব বেশি ইলাবোরেটেড হয়ে গেছে, অনেক বেশি লেংদি করে ফেলেছো, কেউ অপ্রয়োজনীয় অনেক কথা লিখে ফেলেছো, আবার কেউ এত বেশি লিখেছো বাট মূল আনসারটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেয়েরা কোশ্চেন আনসারের ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে মনে রাখতে হবে টু দি পয়েন্ট আনসার করতে হবে আমাদেরকে। আমরা ইরিলেভেন্ট যে সেন্টেন্স রয়েছে সেগুলো আমরা অ্যাভয়েড করব, সাথে সাথে অপ্রয়োজনীয় কথা বলার সাথে সাথে ফোকাস করতে হবে আমার কোশ্চেনে কী চেয়েছে, আমি কি বোঝাতে চাইছি এবং সেই কোশ্চেন আনসারটা অবশ্যই আমার নিজের ভাষায় হবে। আমি একজন দুজনের খাতায় পেয়েছি তারা কপি পেস্ট করেছে, কেউ কেউ একটি সলিউশনের সাহায্য নিয়েছো। স্টুডেন্ট সলিউশনের সাহায্য যদি কেউ নিয়ে থাকো সেটা অনেক বেশি ভুল করবে, কেননা তোমার এতে করে তোমার লেখার ক্ষমতাটা কমে যাবে, তোমার সৃজনশীলতা নষ্ট হয়ে যাবে। তুমি নিজে লিখবে, ভুল হবে, যতই ভুল হবে তুমি ততই শেখার সুযোগ পাবে। ভুল না করে কেউ কখনো শিখতে পারে না। আমরাও ভুল করেছি, ভুল করতে করতেই কিন্তু আমরা শিখেছি। আমরা এখনও ভুল করি, মানুষের শেখার কোনো শেষ নেই, আমরা মৃত্যুর আগ পর্যন্ত শিখি। কিন্তু তুমি যদি রেডিমেড কোনো আনসারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও, তোমার নিজের তৈরি করার যে সৃষ্টি করার যে ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাবে। স্টুডেন্ট কোশ্চেন আনসারে আমাদের 10 মার্কস, এটা একটা অনেক বড় ব্যাপার। 10 মার্কস আমাদের 5টি কোশ্চেন আনসারের জন্য, তো সেই জায়গায় অবশ্যই আমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে। আমরা আজকে দেখব কিভাবে কোশ্চেন আনসার করতে হয় এবং সাথে সাথে আমি সামারি নিয়েও কিছু কথা বলবো তোমাদের। সো স্টুডেন্টস, উইদাউট ফার্দার ডিলে লেটস গো টু দ্য টুডেজ টপিক, লেটস গো টু দ্য স্ক্রিন অফ দ্য কম্পিউটার, লেটস গো। বিগত ক্লাসে আমি তোমাদেরকে দেখো 7টি কোশ্চেন দিয়েছিলাম। ফার্স্টে আমি দিয়েছিলাম 4টি প্রশ্ন, তার মধ্যে প্রথম প্রশ্নটা ছিল ডিফাইন adolescence in your own words. After that, adolescence is an important transition period. Explain this statement in the context of the present. এরপরে যেটা দিয়েছে সেটা ছিল what are the some potential health risks faced by the adolescents, and then why do you think adolescence is called the preparation phase for adulthood? স্টুডেন্টস, আমাদের দেখা যাচ্ছে যে পরীক্ষার প্রশ্নে তোমরা 5টি কোশ্চেন পাবে, তবে 5টি কোশ্চেনের মধ্যে দেখা যাচ্ছে 2টি বা 3টি তোমরা হয়তো বা সরাসরি বইয়ের যে টেক্সট দেওয়া থাকবে সেই গিভেন টেক্সট থেকে তোমরা আনসার করতে পারবে। বাকি 1টি বা 2টি তোমাদের যেটা থাকবে সেটা তোমাদের ওন ওয়ার্ডসে বা নিজের মতামত প্রদর্শন করার একটা ব্যাপার থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের লেখার ক্ষমতা না থাকে, ক্যাপাবিলিটি না থাকে, সৃজনশীলতা না থাকে, তাহলে কিন্তু ওই কোশ্চেন 2টি বা 3টি আনসার করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের জন্য প্রয়োজন বেশি বেশি প্র্যাকটিস করা। এই কোশ্চেন আনসারগুলো যখন আমি বলেছি তোমাদেরকে একটু আগে যে যারা আমাকে আপলোড করেছো কোশ্চেন বা পোস্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভুলগুলো আমি বের করতে পেরেছি। আমরা ভুল করতে করতেই শিখবো, তবে হ্যাঁ আমাদের সাথে সাথে প্র্যাকটিসের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এই প্র্যাকটিস করতে গিয়ে দেখবে তুমি তোমার যে ভুলগুলো হচ্ছে সেগুলো থেকে তুমি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারছো। তো ফার্স্ট কোশ্চেনটা একটু খেয়াল করো। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ডিফাইন অ্যাডোলেসেন্স ইন ইউর ওন ওয়ার্ডস। আমার লেকচারগুলো যদি তোমরা ফলো করো সেখানে দেখবে আমি এই কোশ্চেনের আনসারগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আমার লেকচারটা আমি প্রেজেন্ট করেছিলাম। তোমরা যদি লেকচার বুঝতে পারো আমার মনে হয় কোশ্চেন আনসার করাটা তোমাদের জন্য ডিফিকাল্ট হতো না।
আমি তোমাদের খাতাগুলো কাটতে গিয়ে দেখেছি তোমাদের অনেক ক্ষেত্রেই তোমরা যেটা করেছো সেটা হলো প্যাসেজটি ভালো করে বুঝোনি, আর একটা হলো প্যাসেজ বুঝতে পেরেছো ঠিকই, কিন্তু কোশ্চেনে কি বোঝাতে চেয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। আবার অনেকে বুঝতে পেরেছে, আনসারও করেছে, কিন্তু আনসার করতে গিয়ে তারা অতিরিক্ত ইনফরমেশন যোগ করেছে যেটা মানে প্রয়োজন ছিল না। এই রিলেভেন্ট কিছু লাইন আমরা ওখানে অ্যাড করেছি তোমরা, তো সেই রিলেভেন্ট লাইনগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে টু দি পয়েন্ট আনসার করতে হবে। এই টু দি পয়েন্ট আনসার করতে পারলেই দেখা যাচ্ছে যে আমরা আমাদের এক্সপেক্টেড মার্কসটা গেইন করতে পারবো। আমি 4টি প্রশ্নের ক্ষেত্রে যেটা বলবো, কোশ্চেন আনসার বলো বা ফ্লোচার্ট বলে, এগুলো মুখস্থের ব্যাপার না, এগুলো বুঝতে হবে, বুঝে করতে হবে। আমি টিচার বলেছিলাম মুখস্থ করে ফেললাম, মুখস্থ করে গিয়ে পরীক্ষায় আমি লিখে ফেললাম, ব্যাপারটা বাবা কিন্তু সেটা নয়। আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে একটা কোশ্চেন আনসার আমি কিভাবে অ্যারেঞ্জ করবো, কিভাবে আমি লিখবো, সেটা অবশ্যই আমার যে বেসিক নলেজটা আমার থাকতে হবে। তো আমরা এই 4টি প্রশ্নের পরে আমি আরো 3টি প্রশ্ন দিয়েছি, আমি একটু যে 3টি প্রশ্ন একটু যেতে চাইছি। দেখো পরে 3টি প্রশ্ন ছিল, হাউ আর দ্য অ্যাডোলেসেন্টস ডিফারেন্ট ফ্রম দ্য চিলড্রেন অ্যান্ড এডাল্টস। কি অ্যাডাল্ট ছেলেমেয়েরা কিভাবে দেখা যাচ্ছে যে যারা অ্যাডোলেসেন্ট তারা কিভাবে চিলড্রেন এবং প্রাপ্তবয়স্ক থেকে ভিন্ন সেটা ব্যাখ্যা করতে তোমাদেরকে বলেছে। তারপরে ছিল হোয়াট রোল ক্যান দ্য সোসাইটি অ্যান্ড কমিউনিটি প্লে ইন প্রমোটিং দ্য অ্যাডোলেসেন্টস। অ্যাডোলেসেন্টদেরকে প্রমোট করার ক্ষেত্রে সমাজ এবং গোষ্ঠী কিভাবে সাহায্য করতে পারে বা কমিউনিটিগুলো কিভাবে হেল্প করতে পারে, সংগঠনগুলো, সে ব্যাপারে তোমাদেরকে জানতে চেয়েছে তোমাদের কাছে তারা কি ভূমিকা পালন করতে পারে। এরপরে কোশ্চেন ছিল, ডু ইউ থিঙ্ক ইউ আর গেটিং এনাফ সাপোর্ট ফ্রম ইউর ফ্যামিলি, স্কুল অ্যান্ড কমিউনিটি? হোয়াট ডু ইউ এক্সপেক্ট দেম টু ডু ইউর প্রপার ডেভেলপমেন্ট? তুমি কি মনে করো তুমি তোমার পরিবার, স্কুল এবং কমিউনিটি থেকে পর্যাপ্ত সাপোর্ট পাচ্ছ, এবং যদি তুমি কি আশা করো তারা তোমাকে কিভাবে তোমার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাহায্য করতে পারে, এখানে তোমার প্রত্যাশাটা কি? এই ছিল আমার কোশ্চেন। এখন আমি কোশ্চেনের আনসারগুলো দেওয়ার আগে একটু করে তোমরা কি লিখেছো আগে সেখানে যাবো। আমি এখানে নাম দেখতে পাচ্ছি, এখানে শাশ্বতী বড়ুয়া, রোল নাম্বার 652 স্ক্রিপ্ট এখানে দেখতে পাচ্ছি। এই শাশ্বতী বড়ুয়ার আনসারটা মোটামুটি আমি বলবো সে কয়েকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পেরেছে, বাকি কিছু জায়গায় তার বেশ ভুল ছিল। যেমন তার একটা প্রশ্ন ছিল, ডিফাইন অ্যাডোলেসেন্স ইন ইউর ওন ওয়ার্ডস। সে লিখেছে, অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড when a young person develops from a child into an adult. Okay, it is the 4th stage in our lives to become adults. এখানে আসলে ইনফ্যান্সির পরে হচ্ছে চাইল্ডহুড, চাইল্ডহুডের পরে হচ্ছে লেটার চাইল্ডহুড, তারপর 4th স্টেজ লিখেছে, এখানে অ্যাড যোগ করা হয়েছে, সে 4th স্টেজেস লিখেছে, এখানে 4th স্টেজ হবে in our lives to become adults. At this point we should achieve good things and avoid bad things. We should achieve good things, achieve করবো ভালো জিনিস, ওর ভাষায় লেখার চেষ্টা করেছে, এবং ব্যাড থিংস অ্যাভয়েড করবো। কিন্তু আমার কথা হচ্ছে অ্যাডোলেসেন্সের যে ইনফরমেশন সেখানে এটা অমিট হয়ে গেছে, বিকজ অ্যাডোলেসেন্স ইজ দ্য ট্রানজিশনাল পিরিয়ড। এটা ট্রানজিশন পিরিয়ড আমাদের, এটা একটা ট্রিমেন্ডাস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা পিরিয়ড। এই ইনফরমেশনটা যদি তুমি দিতে পারো আমার মনে হয় তোমার এই আনসারটা আরো বেশি সুন্দর হবে। অ্যাডোলেসেন্স ইজ দ্য ট্রানজিশন পিরিয়ড, অথবা অ্যাডোলেসেন্স যেটা লিখেছে ইজ দ্য পিরিয়ড when a young person অথবা বয় অর গার্ল ডেভেলপস ফ্রম আ চাইল্ড। ডেভেলপস হয়, ব্যাপারটা কি ডেভেলপ হবে নাকি ব্যাপারটা হচ্ছে যে তার পদার্পণ করে সে এক জায়গা থেকে, বই থেকে যদি আমরা তাকাই, অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড অফ হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। অ্যাডোলেসেন্স হচ্ছে হিউম্যান গ্রোথ এবং ডেভেলপমেন্টের একটা সময় দ্যাট অকিয়ার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড। But this phase represents one of the critical transition in one's lifespan and is characterized by fast phase growth and change, which are second only to those that adult can make. এদের উপরে লিখতে পারি আমরা is characterized by fast phase growth and change. আমাদের বইতে কিন্তু ইনফরমেশনটা দেয়া আছে, আমরা চাইলে ওই দুটুকুই আমরা প্রেজেন্ট করতে পারি, তার চেয়ে অতিরিক্ত কোনো ইনফরমেশনের প্রয়োজন নাই। সে যদি অতিরিক্ত ইনফরমেশন দিতে গিয়ে যদি তুমি ভুল ইনফরমেশন দাও সেটা তোমাদের জন্য ভুল হবে। এই জায়গায় আমি আমার টেক্সট বুকের সাহায্য নিতে পারছি, এখানে সরাসরি অ্যাডোলেসেন্সটা কি সেটা ব্যাখ্যা করেছে। তাহলে অ্যাডোলেসেন্স বলতে বোঝাচ্ছে WHO অর্গানাইজেশনের মতে অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা পিরিয়ড যেটা হচ্ছে হিউম্যান গ্রোথ এবং ডেভেলপমেন্টের সময়, এবং যেখানে আমরা চাইল্ডহুডের পরে আফটার চাইল্ডহুড এবং বিফোর অ্যাডাল্টহুডে আমরা সেটা ফেস করে থাকি, এবং এটা ট্রিমেন্ডাস গ্রোথ এবং ডেভেলপমেন্টের সময়, এবং এটা ফাস্ট গ্রোথ অ্যান্ড চেঞ্জের একটা সময়।
এগুলো আমার অ্যাডোলেসেন্সের সংজ্ঞা। আমি অ্যাডোলেসেন্স কি এখান থেকে বুঝতে পারছি। তো শাশ্বতী বুড়ো যেটা লিখেছে আমি বলবো না তার ভুল হয়েছে, সে ভালো লিখেছে। এখানে যে জিনিসটা তাকে একটু খেয়াল করতে হবে, এটা যেটা পরিবর্তনের সময় এবং এটা কখন আসে সেই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এখানে ও লিখেছে পারসন ডেভেলপস ফ্রম আ চাইল্ড ইনটু অ্যান অ্যাডাল্ট, ওটা লিখেছে সে তার মতো করে লিখেছে, কিন্তু প্রেজেন্টেশনটা একটু আমরা স্মার্ট করতে পারলে আর খুব ভালো ব্যাপার আমি লেদার করতে পারবো। শাশ্বতী আমি মনে হয় তোমাকে বোঝাতে পেরেছি। দেন অ্যাডোলেসেন্স ইজ অ্যান, তোমরা আমার সাথে আমার যেমন বই টেক্সট বুকটা রেখেছি তুমি টেক্সট বুকটার সাথে রাখো, এই টেক্সট বুকের সাহায্যের মাধ্যমে আমরা কিন্তু আনসারগুলো খুঁজে বের করবো, সবাই টেক্সট বুকটার পাশে রাখো। এরপর অ্যাডোলেসেন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্রানজিশন পিরিয়ড, এটাকে এক্সপ্লেন করতে বলেছে। এটা হচ্ছে অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অর প্রিপারেশন ফ্রম অ্যাডাল্টহুড, from childhood to adulthood দিতে পারতে তাহলে আরেকটু ভালো হতো। This period represents one of the critical transitions in one's lifespan. It is that উপরের যে আনসারটা যে ইম্পর্টেন্ট ট্রানজিশন পিরিয়ড এটাকে এক্সপ্লেন করতে বলেছে, সেই জায়গাটা সে নিচে লিখেছে উপরে, তাই এটার সাথে সে কোশ্চেন আনসারটা মিলাতে চায়নি। কিন্তু পরীক্ষার হলে যে একই সাথে পরপর দুটো কোশ্চেন দিবে তা তো না, যখন আলাদাভাবে দিবে তাই উপরে তুমি সেই ইনফরমেশনটা যোগ করবে। লিখেছে ওর মতো করে, সেখানে আরো কিছু জিনিস এটা ঠিক আছে, তার কোশ্চেন নাম্বার 2 আমি আনসারটা নিয়েছি, এটাতে ভুল ছিল না। নাম্বার 3, হোয়াট আর দ্য potential health risk faced by the adolescents, এখানে এটা সরাসরি আমাদের পয়েন্ট নাম্বার আমি বলছি 3 নাম্বার পয়েন্ট 4 নাম্বার পয়েন্টে সরাসরি হেলথ রিস্কগুলোর কথা লেখা আছে। এই 4 নাম্বার পয়েন্টে সমস্ত হেলথ রিস্কগুলো দেওয়া আছে, যার কারণে তোমরা চাইলে সেই জায়গা থেকে হেলথ রিস্কগুলো দিয়েছে সেই হেলথ রিস্কগুলো তোমরা বলে রাখতে পারো। ওখানে বলেছে তারা অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, অ্যালকোহল আসক্তি তাদের বেড়ে যেতে পারে, এরপর তারা সেক্সুয়ালি ভায়োলেন্সের শিকার হতে পারে, সেক্সুয়াল অ্যাবিউজমেন্টের শিকার হতে পারে। এছাড়াও আমরা এইচআইভি ভাইরাস, তারপর হচ্ছে STIs এর মতো নানা প্রকার ইনফেকশনের দিকে আমরা চলে যেতে পারি। আমাদের টেক্সট বুকে, আমি আবারও বলছি টেক্সট বুকটার সাথে রাখো, টেক্সট বুকে আমাদের কোশ্চেন নাম্বার 4 এ পুরো ডিটেলস কিন্তু দেওয়া আছে, তারা কি কি ভাইরাসের অথবা কি কি হেলথ রিস্কের মধ্যে পড়তে পারে। ছেলেরা এক ধরনের হেলথ রিস্কের মধ্যে পড়ে, মেয়েরা এক ধরনের হেলথ রিস্কের মধ্যে পড়ে। ছেলেদের হেলথ রিস্ক হচ্ছে তারা অ্যাডিক্টেড এবং ডিরেইল হওয়ার সম্ভাবনা থাকে, আর মেয়েদের ক্ষেত্রে তারা ফিজিক্যাল ভায়োলেন্সের অথবা সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হতে পারে, ইনডিসিশনের জন্য, অথবা সে ইনডিসিশনের সাথে সাথে হতে পারে ভুলভাবে নিজেকে গাইড করার জন্য, অথবা ইমোশনালি নিজেকে গাইড করার কারণেও কিন্তু এই ধরনের প্রবলেমের শিকার তারা হতে পারে। এরপর দেখে আমরা অন্যজন কি লিখেছে সেই ক্লিপে চলে যাই। স্লাইডে দেখা যাচ্ছে এটার ওর নাম্বারটা, আমার ওর নাম মনে নেই, এখানে নামটা মনে হয় সে দেয়নি। আচ্ছা যাই হোক, এখানে একজনকে দেখছি তৌহিদা কাউসার ইউসারটা দেখে আগে। তৌহিদা কাউসার ইউসার কোশ্চেন আনসারে যে প্রবলেমগুলো ছিল সেটা হলো, সে লিখেছে অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড when growth and development occurs in human body. আচ্ছা ভালো কথা। Suddenly they people, what do you mean by they people? Suddenly the people হতে পারে বা যাই হোক তুমি যেটা লিখতে যাচ্ছ, যদিও আনসারটার লাইনটা ঠিক হয়নি। Suddenly the people face many noticeable changes that they can hardly accept. Suddenly they face, they হতে পারে they people হবে না, suddenly they অথবা the adolescent face many noticeable changes that they can hardly accept. Okay, as a result most adolescents go through depression. আমাকে কি আসলে এটা জানতে চেয়েছে নাকি অ্যাডোলেসেন্সটা কি সেটা জানতে চেয়েছে? তৌহিদা আমাকে অ্যাডোলেসেন্স কি সেটা জানতে চেয়েছে, যেটা আমি আগের প্রশ্নে শাশ্বতীর প্রশ্নে আনসার করতে গিয়ে বলেছি। অ্যাডোলেসেন্স হচ্ছে WHO অর্গানাইজেশনের মধ্যে অ্যাডোলেসেন্সের যে সংজ্ঞাটা দিয়েছে এটাই হচ্ছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স হচ্ছে কি, আবারও বলছি, একটা পিরিয়ড যেটা হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সময়, যেটা আসে কখন, চাইল্ডহুডের পরে এবং অ্যাডাল্টহুডের আগে। এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, যেখানে আমার ট্রিমেন্ডাস চেঞ্জ হতে পারে, ডেভেলপমেন্ট হতে পারে, এবং আমার যে বললাম ফিজিক্যাল নানা প্রকার যে বায়োলজিক্যাল চেঞ্জ হতে পারে সেগুলো তুমি লিখতে পারো। কিন্তু কথা হচ্ছে তুমি যেটা লিখেছো যে তার ডিপ্রেশনে চলে যায়, এই কথাটা এখানে হবে না, তাহলে এই লাইনটা এখানে অনেক করতে হবে। আর দে পিপল হয় না, হবে শুধুমাত্র দে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। Adolescence is an important transition period. 2002 কোশ্চেনটা পুরোটা লিখতে পারোনি, যাই হোক সে লিখেছে adolescence is undoubtedly an important transition period of human life because your future will be exactly how you decided it to be when you were an adolescent. So the certain changes you faced are allowed to grow with
দেন ইউ উইল, তোমার পুরো সেন্টেন্স মেকিং এই সমস্যা, তোমার সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক হয়নি, এখানে তোমার পুরো লাইন একটা সেন্টেন্স আমরা যেভাবে ফর্ম করি সেই ফর্মটাই হয়নি, তুমি কি বোঝাতে চেয়েছো জিনিসটা ক্লিয়ারলি এখানে প্রেজেন্ট হয়নি। আমি বিষয়টাও তোমাদের ব্যাখ্যা করেছি, এটা ট্রানজিশন পিরিয়ড কেন বলেছি, সেটা হচ্ছে যে এখানে হিউম্যান গ্রোথ এবং ট্রিমেন্ডাস হিউম্যান গ্রোথ এবং ডেভেলপমেন্টের সময়, তোমার পোটেনশিয়ালি ডেভেলপ হওয়ার সময়, তোমার আইডেন্টিটি ডেভেলপ হওয়ার সময়, এই সময় তুমি এমন একটা ইম্পর্টেন্ট সময় যখন তোমার ভবিষ্যৎ লাইফে কী হবে সেই বীজ বপন হবে এই সময়ে, এই জন্য এটা ইম্পর্টেন্ট একটা ট্রানজিশন পিরিয়ড। তাছাড়া এই সময় আমার মানে বায়োলজিক্যাল নানা প্রকার চেঞ্জও হচ্ছে। তাহলে এই যে গ্রোথ এবং ডেভেলপমেন্টের সময় যেটা বলা হচ্ছে নাম্বার 2 নাম্বার পয়েন্টে সেটা ব্যাখ্যা করা হয়েছে, এবং 3 নাম্বার 4 নাম্বার পয়েন্টও আমরা 3 নাম্বার পয়েন্টে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে সেই জায়গায় কিন্তু এটা কেন ইম্পর্টেন্ট ট্রানজিশন পিরিয়ড সেটা ব্যাখ্যা করেছে, কারণ এই সময় আমার নানা প্রকার ডেভেলপমেন্ট হয়, আমার গ্রোথ হয়, আমি নানা প্রকার চেঞ্জের ভিতর দিয়ে যাই, কিন্তু তুমি যেটা লিখতে চেয়েছো সেটা ক্লিয়ারলি এখানে এক্সপ্রেস হয়নি, যার কারণে তোমার আনসারটা হলো না। তোমার 3 নাম্বার আনসারটা হয়েছে কারণ সরাসরি বইতে দেওয়া ছিল, why do you think adolescence called the preparation phase for adulthood? তুমি কি মনে করো কেন অ্যাডোলেসেন্টকে বলা হয় যে এটা অ্যাডাল্টহুডের একটা প্রস্তুতির সময়? এই আনসারটা তুমি লিখেছো, during puberty adolescents go through many difficulties and they face many new consequences that may result in taking destructive or wise decision. How they would handle unexpected situations in puberty will obviously be seen in their adulthood, and depending on that, their adulthood can be easy or so much harder. এই তোমার আনসারটা দেখে আমার মনে হচ্ছে ম্যাডাম যখন লেকচার প্রোভাইড করেছি তুমি সেই লেকচারটা শুনেছো, শুনে তুমি সেটাকে প্রেজেন্ট করতে চেয়েছো তোমার ভাষায়, তবে সেখানে তোকে আমি একটু করে বলবো এটা প্রস্তুতির সময়, এই কারণে তোমার আনসারটা তুমি এনেছো ঠিক আছে, কিন্তু ওই যে বললাম কনস্ট্রাকশনটা ঠিক হয়নি, একটু যত্ন নিতে হবে লেখার প্রতি, কতটা গুছিয়ে আমরা লিখতে পারি, তোমার ভাব প্রকাশ বা তোমার বোঝার ক্ষমতা ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো, কিন্তু লেখার স্টাইলটা ঠিক হয়নি। তুমি যেটা বোঝাতে চেয়েছো সেটা হলো অ্যাডোলেসেন্টটা হচ্ছে এমন একটা সময় যে সময় আমার ভবিষ্যতের বীজ বপন হবে, আমার ভবিষ্যৎ লাইফটা কেমন হবে, আমি কিভাবে নিজেকে গাইড করব, আমার লাইফটা কতটা সিকিউর হবে, আমি কি ইচ্ছা করে ডিরেইল হয়ে যাব নাকি নিজেকে কন্ট্রোল করে অন্যদের পরামর্শ নিয়ে নিজের লাইফটাকে সিকিউর করব, আমি কি আমার একটা পার্সোনাল আইডেন্টিটি ক্রিয়েট করব নাকি আমি অন্যের উপর ডিপেন্ডেবল হব, এই বিষয়গুলোর কারণে এটাকে বলা হচ্ছে যে এটা একটা অ্যাডাল্টহুডে যাওয়ার একটা ফেজ, একটা ইম্পর্টেন্ট ফেজ, একটা পদক্ষেপ, একটা স্টেপ, একটা পিরিয়ড, একটা সময়, এটা বীজ বপনের একটা গুরুত্বপূর্ণ সময়, এটাই হচ্ছে মূল বিষয়, এখানে এটাই প্রেজেন্ট করতে হবে। দেন ওখানে নাম দেওয়া নেই, দুটি দেখতে পাচ্ছি কোনো নাম নেই, তবে এখানে দুটি কোশ্চেনের মধ্যে একটা হচ্ছে হাউ আর দ্য রিলেশনস ডিফারেন্ট ফ্রম দ্য চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস, এখানে কোশ্চেনটা লিখেছে ইন দিস টাইম adolescents are not fully capable of understanding complex concepts, the relationship between behavior and consequence, খুব সুন্দর কথা, besides they also affect other things, এই লাইনটা হয়, besides they also affect, they are affected by, passive voice, তারা এফেক্ট করে না, তারা এফেক্টেড হয়, besides they are affected by, হ্যাঁ এই লাইনটা এইভাবে হবে, other things such as sexual exploitation and high risk behavior, আচ্ছা যাই হোক যেটা লিখেছে laws, customs and practices that differently adolescents, এই লাইনটা হয়নি, লাস্ট লাইনটাও তোমাদের হয়নি, ওরা চাইল্ড, চিলড্রেন এবং অ্যাডাল্ট থেকে কিভাবে ভিন্ন সেটার আনসারটা এখানে দিয়েছে, বলা হচ্ছে এই সময় তারা সিদ্ধান্ত নিতে পারে না, না তারা চাইল্ড না তারা অ্যাডাল্ট, না তারা প্রাপ্তবয়স্কও না তারা চাইল্ড। প্রশ্নের উত্তর যেটা দেওয়া আছে হাউ আর দ্য অ্যাডোলেসেন্টস ডিফারেন্ট ফ্রম দ্য চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস, এই কোশ্চেনের আনসার সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে পয়েন্ট নাম্বার 5-এ, যেখানে বলা হচ্ছে অ্যাডোলেসেন্সটা ক্যাপেবল হয় না, কমপ্লেক্স কনসেপ্টটা বুঝতে তারা ক্যাপেবল হয় না, যেখানে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা নির্ভর করতে পারি যে তারা যে কোনো জটিল সমস্যা তারা কি করতে পারবে, একটা সুন্দর সমাধান তারা দিতে পারবে। তো এই যে তারা পারবে আর তারা পারবে না, একদম হচ্ছে ক্যাপেবল আর হচ্ছে ইনক্যাপেবল, তাহলে এই পার্থক্যটাই মূলত অ্যাডোলেসেন্ট এবং চাইল্ডহুডের মধ্যে অ্যাডাল্টদের মধ্যে তাদের মূল পার্থক্য, যেটা পয়েন্ট নাম্বার 5-এ দেওয়া আছে, তোমাদের কিন্তু কষ্ট করতে হচ্ছে না, তোমার টেক্সটে যদি সাহায্য নাও পয়েন্ট নাম্বার 5-এ এই আনসারটা তোমরা সরাসরি পাবে, এখানে তোমার মতামত দিতে হচ্ছে না, যার কারণে তোমরা সরাসরি সেখান থেকে আনসারটা নিতে পারছো।
ওকে, এরপর নাম্বার 6 যেটা ছিল সেটা হলো সোসাইটি এবং কমিউনিটি কি রোল প্লে করতে পারে সেটা আমি বলেছি আমার আগের আনসারে, শাশ্বতীর আনসার বোঝাতে গিয়ে তোমাদের আনসারটা হয়নি, সেখানে আমি বলেছি যারা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে এটা বলেছি। আশা করি ওখানে বুঝতে পেরেছো তোমরা। এরপর হচ্ছে এখানে তোমাদের যা যেখানে কেটে দিয়েছে, যেমন এখানে অ্যাডোলেসেন্স বলতে কি বোঝায় এটা লিখেছো, কিচ্ছু হয়নি তোমাদের এটা, তারপরে আনসারটাও হয়নি। এই যে লিখেছো সেজন্য ধন্যবাদ, লিখেছো বলে তুমি বুঝতে পেরেছো তোমার কোথায় ভুল ছিল, না লিখে তো সেটাও বুঝতে পারতে না। যারা লিখেনি তারা তোমার চেয়ে 10 ধাপ পিছনে চলে গেছে আর তুমি 10 ধাপ এগিয়ে এসেছো। এরপরেরটা দেখো, এই নাম, তোমার নাম দাও না, এটাই সমস্যা, নাম না দেওয়ার কারণে লিখা একটু নাম দিবে, ওর নাম চাই না, তবে সে অ্যাডোলেসেন্স কিভাবে ডিফারেন্ট সেটার প্রথম অংশ ঠিক আছে, বাট লাস্ট অংশটা সে লিখেনি। বাট যে দে অলসো এফেক্ট হবে না, দে আর এফেক্টেড বাই, দে আর অলসো এফেক্টেড বাই। ওকে, প্যাসিভ ভয়েসটা লিখতে হবে, এটা একই ভুল ও করেছে। যেখানে আমি আন্ডারলাইন করেছি সেগুলো তোমার ভুল। আর যেগুলো একটা কোশ্চেন দেখি এখানে, ডু ইউ থিঙ্ক ইউ আর গেটিং এনাফ সাপোর্ট ফ্রম ইউর ফ্যামিলি? তুমি কি মনে করো তুমি তোমার পরিবার থেকে পর্যাপ্ত সমর্থন পাচ্ছ? ম্যাক্সিমাম লিখেছো ইয়েস, অবশ্যই আমি পাচ্ছি, ঠিক আছে। এরপর বলেছে তুমি কি এক্সপেক্ট করো তারা তোমাদের মানে আর কি তুমি এক্সপেক্ট করো তোমার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেই আনসারটা এখানে কিন্তু আসেনি সঠিকভাবে। কি এক্সপেক্ট করতে পারি? আমরা এক্সপেক্ট করতে পারি আমাদের যে ভুলগুলো থাকবে, আমাদের যে রং ডিসিশন হবে, সেই ডিসিশনগুলো কভার আপ করার জন্য অথবা আমাদেরকে একটা সুন্দর গাইডলাইন তারা দেবে, যাতে করে আমাদের পরবর্তী যে লাইফটা সেটা অনেক স্মুথ হবে, অনেক বেশি কি বলবো কমফোর্টেবল হবে আমাদের জন্য। এই সাপোর্টটা আমরা তাদের কাছে আশা করি, যে আমাদের যে কোনো ক্ষেত্রে তারা একটা ওয়ার্ম ডিসিশন আমাদেরকে দেবে, ওয়ার্মলি তারা এগিয়ে আসবে, তাদের কাছ থেকে আমরা অ্যাফেকশনাল বিহেভিয়ার আশা করছি। আমরা ভুল করব, সেই ভুল করার সাথে সাথে তারা অবশ্যই আমাদেরকে একটা গুড গাইডলাইন তারা আমাদেরকে দেবে, আমাদের ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে সাপোর্ট করবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে এবং নেওয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে তাদের কাছে আমরা আশা করছি। এরপর স্টুডেন্টস আরো অন্য একজনের খাতা, সেখানে সব মার্ক করা আছে। আমাদের কোশ্চেন আনসারগুলো আমি ডিসকাস অলরেডি করে ফেলেছি, তোমরা আমার ডিসকাশন থেকে আনসারগুলো এর মধ্যে তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। যাদের ভুল হয়েছে সেখানে ভুলগুলো আলোচনা করা হয়েছে। এখানে ফৌজিয়া, আলিফ, আফিফা, মালিহা, রোল নাম্বার 50, তোমার ফার্স্ট আনসার ঠিক আছে, মার্ক করা হয়েছে। সেকেন্ড আনসার অ্যাডোলেসেন্স টু লস হবে না, টুটা উঠে যাবে। তোমার আনসার প্রায় প্রত্যেকটাই ঠিক আছে। এবং আমি এক্সপেক্ট করি তোমরা কেউ কোনো ধরনের কোনো নোটবুকের সাহায্য নাওনি, যাদের হয়েছে, যাদের হয়নি তারা অনেস্ট ছিল, কারণ হচ্ছে তারা ভুলগুলো কি করেছে আমি দেখে বুঝতে পেরেছি। আর যাদের খাতা কাটি, মনে রাখবে টিচার তোমার চেয়ে এক্সপিরিয়েন্স, টিচার যখন খাতাগুলো কাটেন টিচার বুঝতে পারে কোনটা কপি পেস্ট, কোনটা কালেক্টেড, কোনটা নিজের থেকে সে লিখেছে। সো এই জায়গায় 100% নীতি এবং নৈতিকতার পরিচয় দিবে, তাহলেই তোমরা এগিয়ে যেতে পারবে। এইভাবে করে প্রত্যেকটি ভুলে এখানে ওর নামও যায় না, তবে ওর বেশ কিছু লাইন বেশ ভুল হয়েছে, ম্যাডাম মার্ক করে দিয়েছি, একটু করে পড়ে নিবে এবং দেখে নেবে। এবার আসো, আমি একটা পয়েন্ট দিয়েছি, দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স, এটা পয়েন্ট আমাদের কোশ্চেন টেক্সট বুকে 2 নম্বর পয়েন্টে দিয়েছি। এটা একবার বোর্ড পরীক্ষায় সামারি হিসেবে এসেছে। আমি এখন সাথে এই কোশ্চেন আনসারের পাশাপাশি সামারি নিয়ে আলোচনা করব। 60টি কোশ্চেন আনসারের কিভাবে আনসারগুলো হবে সেটা বলেছি, এবার সামারি কিভাবে লিখব। আমাকে একটা পয়েন্ট, এই প্যাসেজটার, এই টেক্সটটার ইউনিট 6 লেসন 1 প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে প্রত্যেকটা পয়েন্ট থেকেই তোমার সামারি হতে পারে, প্রত্যেকটা পয়েন্ট থেকে ফ্লোচার্ট আসতে পারে, প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদাভাবে কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো সেই জায়গায় আমার যে পয়েন্টগুলোর কথা বলছি, আমি আজকে ইউনিট 6 লেসন 1 এর 2 নম্বর পয়েন্টটা নিয়ে কথা বলছি। এই 2 নম্বর পয়েন্টটা নিয়ে যে কথা বলবো, এই দুটুকু পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন দিয়েছে এই জায়গা থেকে সামারি করতে। যে অংশটুকু দেওয়া হবে ওই অংশটুকু সামারি আমাকে লিখতে হবে, এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে ম্যাডামের একদম ইনিশিয়াল ক্লাসে যখন আমি ইংলিশ ফার্স্ট টুডের বা ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, সেই জায়গায় আমি বলেছি সামারি কিভাবে লিখতে হয়। সামারি লেখার নিয়ম হচ্ছে 1/3 অফ দ্য গিভেন প্যাসেজ। আমাকে যে প্যাসেজটা দেওয়া হবে তার 3 ভাগের এক অংশ হবে, অ্যান্ড ইট মাস্ট বি ফুললি ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার ভাষায় তুমি লিখবে। 4টি বা 5টি লাইন ইনাফ, 5 লাইন ইনাফ তোমার কিন্তু সামারিটা বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষককে। তাহলে সেই জায়গায় তাহলে আমরা কি করব, আমরা আমার ভাষার, আমি একটা গল্প পড়ে কি বুঝেছি,
তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি একটা গল্প পড়েছো, তুমি পদ্মা নদীর মাঝি পড়েছো, অথবা তুমি একটা নাটক দেখেছো, অথবা হুমায়ুন আহমেদের একটা যে কোনো গল্প বই পড়েছো, পড়ে তুমি কি বুঝেছো, তুমি কিন্তু ফার্স্ট ক্লাস ডিটেইল বলবে না। তুমি জাস্ট ওখানে যে মূল কথা সেটাই তুমি বলবে যে ম্যাডাম আমি এই লাইনগুলো আমার খুব ভালো লেগেছে, এই লাইনগুলো আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। লাইক দ্যাট সামারি ঠিক এমনই একটা বিষয়। আমি পড়বো, পড়ার পর আমি যখন সামারাইজ করবো আমার গল্পটাকে টেক্সটটাকে, তখন আমি ইম্পর্টেন্ট লাইনগুলো বাছাই করে সেটা থেকেই আমি আমার সামারিটা লিখবো, এবং অবশ্যই আমি আমার ভাষায় লিখবো। সামারিতে কখনো যদি ডায়লগ বেস কোনো টেক্সট দেওয়া থাকে, সেই ডায়লগ প্রেজেন্ট করা যায় না। সেই ডায়লগকে তোমাকে ডিরেক্ট থেকে তোমাকে ইনডিরেক্ট করেই কিন্তু লিখতে হবে, ডিরেক্ট প্রেজেন্ট করা যাবে না। আমরা যে পয়েন্টটা দেখেছি যে অ্যাডোলেসেন্সের যে ব্যাখ্যা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স, এই কথা লিখতে গিয়ে আমি যদি সামারিতে লিখবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স, এভাবেই করে যে আমাকে শুরু করতে হবে তা না। আমি এখানে অ্যাডোলেসেন্সের সম্পর্কে বলেছি, এখানে কি এটার ব্যাখ্যা দিয়েছে অ্যাডোলেসেন্সটা কি, এবং এর সময় একজন অ্যাডোলেসেন্ট বয় অথবা গার্ল কি কি ডেভেলপমেন্টের ভিতর দিয়ে যায় সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমি জাস্ট ওখান থেকে লিখবো অ্যাডোলেসেন্স পিরিয়ডটা হচ্ছে এমন একটা পিরিয়ড যখন সে কোত্থেকে কোথায় যায়, সে চাইল্ডহুডের পরে এবং অ্যাডাল্টহুডের আগে সেটা আসে, এবং সে এটা ট্রানজিশনাল পিরিয়ড যখন সে অ্যাডোলেসেন্স থেকে এসে পদার্পণ করে, কোত্থেকে অ্যাডাল্টহুডের দিকে এসে পদার্পণ করে। এটা হিউম্যান গ্রোথ এবং ডেভেলপমেন্টের সময়। এরপর আমি লিখবো এখন অ্যাডোলেসেন্সটা অনেক দ্রুত আসে গ্লোবালাইজেশনের কারণে, আরবানাইজেশনের কারণে, যেটা মাস থেকে বা আমাদের যে প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টসদের সময় বা এর আগে এত দ্রুত সেটা কিন্তু আসতো না। বৈশ্বিক পরিবর্তনের সাথে সাথে অ্যাডোলেসেন্সটা কিন্তু অনেক এগিয়ে এসেছে, সাথে সাথে আমাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়েছে। এই যে আমি আমার কথায় সামারিটা প্রেজেন্ট করলাম, ঠিক এভাবেই কিন্তু তোমাকে সামারিটা প্রেজেন্ট করতে হবে। এরপরে স্টুডেন্ট দেখো, তারপরে হচ্ছে আরেকটা পয়েন্ট দিয়েছি, সেটা হলো অ্যাডোলেসেন্টের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পয়েন্ট আসতে পারে। এই পয়েন্টটা থেকে তোমাদেরকে কি করতে বলতে পারে, সামারি করতে পারে। তোমরা দেখেছো আমি যখন কোশ্চেন আনসার দিয়েছি মূলত এই কয়েকটা পয়েন্টের উপরে কিন্তু ফোকাস করে আমি কোশ্চেন দিয়েছি, অর্থাৎ এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে সামারি আসতে পারে, ফ্লো চার্ট আসতে পারে, কোশ্চেন আনসার আসতে পারে। যখন সামারি এই পয়েন্ট দিয়ে লিখবো তাহলে কিভাবে লিখবো, এখানে আমি বলবো যে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা অনেক ঝুঁকিপূর্ণ একটা সময়, হাই রিস্কের একটা সময়। এই সময় অ্যাডোলেসেন্ট ছেলে এবং মেয়েরা নানা প্রকার হেলথ রিস্কের থেকে পড়তে পারে। ওকে, এরপর আমি বলতে পারি যে মেয়েরা কোন ধরনের হেলথ রিস্কে যাবে, ছেলেরা কোন ধরনের হেলথ রিস্কে যাবে। তুমি নিজের ভাষায় লিখবে, বাট ফ্রম দ্য টেক্সট, নট আউট অফ দ্য টেক্সট। তুমি টেক্সট থেকে লিখবে, ইররিলেভেন্ট না, রিলেভেন্ট লিখবে। জাস্ট ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে তোমার ভাষা, তুমি কি বুঝেছো। আমি বুঝেছি যে এই সময় ছেলে মেয়েরা নানা প্রকার হেলথ রিস্কের মধ্যে পড়ে তাদের ভুল সিদ্ধান্তের কারণে। সেই হেলথ রিস্কগুলোকে আমি সেখানে প্রেজেন্ট করতে পারি। সাথে এখানে আরো একটা পয়েন্ট যোগ করে দিয়েছে, সেটা হলো এই সময় কমিউনিটি এবং পরিবার আমাকে কি সাহায্য করতে পারে। ওখান থেকে জাস্ট ওই ধরনের ব্যাপারটা শুধু তুলে আনবো যে কি ধরনের হেলথ রিস্কে তারা পড়ে। এরপর আমি লিখবো এই সময় এগুলো থেকে আমাকে নিজেকে বাঁচিয়ে আনতে হলে কারা এগিয়ে আসতে পারে এবং কাদের সাপোর্ট আমি সম্পূর্ণরূপে পেতে পারি, কাদের সিদ্ধান্ত আমি নেব, কাদের সমর্থন আমি নেব আমার এই সমস্যাগুলো অ্যাভয়েড করার জন্য। স্টুডেন্টস, আমি আশা করি তোমরা সামারি লেখার পদ্ধতিটাও বুঝতে পেরেছো এবং কিভাবে কোশ্চেনের অ্যান্সার করতে হয় সেটাও তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে উক্ত ভিডিওটার উপর, উক্ত ক্লাসের উপর, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি আমার নেক্সট ক্লাসে আমি তোমাদের ফ্লো চার্ট নিয়ে আলোচনা করবো। এইটা ইউনিট 6 লেসন 1 থেকে একটা লেসন সম্পূর্ণরূপে শেষ হলেই আমি আরেকটা লেসনে যাব। আমি নেক্সট ক্লাসে ইউনিট 6 লেসন 1 এর ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব এবং সেটা বোর্ডে আমি বুঝিয়ে দিব কিভাবে একটা ফ্লো চার্ট আমরা ডেভেলপ করতে পারি এবং ফ্লো চার্ট লেখার নিয়মও তোমাদেরকে আমি প্রোভাইড করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটা দেখেছো এবং যারা আমার পরামর্শ মতো অথবা যারা আদেশ মতো আমাকে পড়াগুলো লেকচারের সাথে সাথে হোমওয়ার্কটা জমা দিয়েছো। আমিও তোমাদের হোমওয়ার্কটা কেটে তোমাদের কাছে এই ভিডিওর সাথে তোমাদের খাতাগুলো তোমাদের ওখানে আমি ইমেজগুলো আপলোড করে দেবো। ওখান থেকে তোমরা দেখে নিবে কার কোথায় কী প্রশ্ন আছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। See you next time in my next class. Till then, thank you.